ইসি গঠনে আইন করার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, 92 সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের তাগিদ। আরও 3 জনের ওমিক্রন শনাক্ত, প্রয়োজনের চেয়ে 3 কোটি বেশি টিকা মজুদ আছে জানালেন মন্ত্রী। ওমিক্রনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে জীবন ঘনিষ্ঠ চিত্রকর শিল্পাচার্য জয়নুল আবেদিনের 107তম জন্মবার্ষিকী। নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত পারিবারিক আবেদন নিষ্পত্তি হয়ে গেছে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক সংলাপ চলছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে। তবে আইনমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, ইসি গঠনে এখনই আইন প্রণয়নের সুযোগ নেই। এই সংসদকে পাশ কাটিয়ে নির্বাচন কমিশনের, যেটা আপনার সংবিধান বলে দিচ্ছে আইন করতে, এইরকম একটা আইন আমি সংসদকে পাশ কাটিয়ে করতে রাজি না। যে 15ই ফেব্রুয়ারি যেহেতু এই নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে যাচ্ছে এবং সংসদ যখন এর মধ্যে এটা আইন করতে পারবে না, সকলের নাম দেওয়ার অধিকার আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইলেকশন কমিশন নিয়ে গঠন নিয়ে কোনো বিতর্ক করার কোনো অবকাশ আছে বলে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনের ধারার উদ্ধৃতি দিয়ে নতুন করে আবেদনের আহ্বান জানান মন্ত্রী। একটা নিষ্পত্তি করার দরখাস্ত কিন্তু পুনর্বিবেচনা করার ক্ষমতা আমার নাই আইনে। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে সরাসরি মামলা হবে না বলেও জানান আইনমন্ত্রী। দ্য এনকোয়ারি প্রসেস। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নেতিবাচক রাজনীতি থেকে সরে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, বিএনপি শক্তিশালী নির্বাচন কমিশন চায় না, বরং বিতর্ক সৃষ্টি করছে। রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, বিএনপির এমন বক্তব্যের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করেই নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। সংলাপে কোনো রাজনৈতিক দল না এলেও নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। আমরা আশা করছি নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে অংশ নেবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধে দুদকের 184টি সুপারিশের অর্ধেক বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। তবে দুদক ফেব্রুয়ারির মধ্যে সকল সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। মাউশির মহাপরিচালক দুর্নীতির কথা স্বীকার করে জানান, নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন মিনালা দিবা। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে তা জানাতে দুদকে আসেন অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক সহ 6 কর্মকর্তা। সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত টানা 2 ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি দল।
পরে দুদক জানায় গেল ৩ বছরে ১৮৪টি সুপারিশ পাঠানো হয় মাউশির কাছে। এর মধ্যে অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি। এর মধ্যে ওনারা কমিটমেন্ট দিয়েছেন যে যতগুলো কাজ পেন্ডিং আছে, যেগুলো হয়নি, সবগুলো কাজ শেষ করে আমাদেরকে আপডেট করে দিবেন এবং যদি কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ওনারা ব্যবস্থা নেবেন। অধিদপ্তরের দুর্নীতি আছে বলে স্বীকার করেন মহাপরিচালক। যে এমন কোনো ঘটনা ঘটেনি, অভিযোগ আসেনি যার সম্পর্কে আমরা তদন্ত করিনি। কেউ না কেউ এটা তদন্ত করেছে, প্রত্যেকটা তদন্ত করেছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায় সহ যে কোনো ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দুর্নীতি একেবারে শব্দ বন্ধ করে ফেলতে পারবে, কিন্তু আমি অ্যাড্রেস করতে পারবো। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে আরও ৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৭ জন। এ তথ্য জানিয়েছে GISAID। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ৩১ কোটি ডোজ টিকার সংস্থান হয়েছে, প্রয়োজনের তুলনায় ৩ কোটি বেশি ভ্যাকসিন আছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আরও ৩ জন এই ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে। নতুন সংক্রমিত ব্যক্তিরা রাজধানীর বনানীর বাসিন্দা। এ নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা GISAID থেকে জানা গেছে এ তথ্য। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ৩১ কোটি ভ্যাকসিনের সংস্থান হয়েছে। মে থেকে জুনের মধ্যে সবাইকে টিকার আওতায় আনা হবে। আমাদের ২৮ কোটি ভ্যাকসিন লাগবে বুস্টার ডোজ সহ। আমাদের ৩১ কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার পরেও আমাদের ৩ কোটি ভ্যাকসিন আমাদের থাকবে। SMS পাওয়ার পর কেন্দ্রে এসে বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। অপেক্ষা করেন, সকলেই SMS পাবেন এবং আমরা সকলের জন্যই আমাদের বুস্টার ডোজ রয়েছে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের ৫০। লেটার প্রেস থেকে কম্পিউটার প্রযুক্তি, সঙ্গে অর্থনীতির বিকাশ রূপান্তর এনেছে বাংলাদেশের গণমাধ্যমে। বিচিত্র সংবাদের ভিড়ে আছে গুজবের রকমফের। তারপরও টেলিভিশন কিংবা পত্রিকা এখনও সংবাদের মানবিক ভিত্তি। বদলে যাওয়া গণমাধ্যমের সলুক সন্ধান করেছেন মোহাম্মদ নুরনবী। ভোরের আলো সবে ফুটেছে, চায়ের কাপে মিষ্টি চুমুক, সাথে ঝকমকে রঙিন পত্রিকা। এ পাতা ও পাতা তাবৎ দুনিয়ার খবরাখবর। মুহূর্তেই মানুষ চেনে নগর থেকে জনপদ। কেউ টেলিভিশনের রিমোট চেপে দেখে নেন তাৎক্ষণিক ঘটনার ঘনঘটা। যে পত্রিকার কথা বলছি তা বিবর্তনের ফসল, কারণ এই খবরের কাগজই একসময় মফস্বলে পৌঁছাতো বিকেল কিংবা ভর সন্ধ্যায়। বহু আগে থেকেই পেশা হিসেবে সাংবাদিকতা ছিল উচ্চমর্গীয়। সময়ের প্রয়োজনে বদলেছে প্রযুক্তি। সংবাদপত্র এসেছে অনলাইন ভার্সন। পাল্লা যাদের স্যাটেলাইট টেলিভিশনের সঙ্গে, আছে কমিউনিটি রেডিও, FM, OTT প্ল্যাটফর্ম, ওয়েব পোর্টাল। সব মিলিয়ে এক জটিল সময় পার করছে দেশের গণমাধ্যম, যেমনটি বলছিলেন পত্রিকা ও টেলিভিশনে কাজ করা বিশিষ্ট সাংবাদিক। নতুন চেহারা নিয়ে এলো সাংবাদিকতার, তার আঙ্গিক পাল্টে গেল। রাজনীতির সঙ্গে সঙ্গে কিন্তু আঙ্গিক সব কিছু পাল্টাচ্ছে। আজকে তো বিভিন্ন ধরনের মিডিয়ার ব্যবসায়ীরা সেখানে ডমিনেট করে, তাদের চিন্তা ভাবনা তাদের মন মতো হতে হয়। একটা সময় ছিল তখন এডিটোরিয়াল ইনস্টিটিউশন বলতে যে জিনিসটা থাকে সেটা সচল ছিল। কথা ছিল টেলিভিশন কিংবা পত্রিকা যে যার অবস্থান থেকে মানুষের কথা বলবে মানুষের কাছে, অথচ অনেক সাংবাদিক সংবাদপত্রের আদর্শের জায়গাটিতে নেই। আমাদের এখানে ঢুকে পড়েছে সাংবাদিকতার পরিবর্তে কর্পোরেট চিন্তাভাবনা। স্কুপ নিউজের জন্যে সত্যিকারের নিউজের যে চরিত্র সেটাকে হারিয়ে ফেলছে। সংবাদ
কর্মীদের মাঝে ভর করেছে সংশয়বাদিতা, কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে তাই মান হারাচ্ছে গণমাধ্যমের জনবান্ধব নীতি। আমাদের যারা সাংবাদিক যারা আছেন তারা একজন অফিসার হয়ে গেছেন, অর্থাৎ স্ট্রাকচারটা সোজা চলে গেছে সেই কর্পোরেট চেহারায়। এই কর্পোরেট চেহারা যখন হয়, কোনো জায়গায় কিন্তু সংবাদপত্র তার নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াতে পারে না। অনেকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত, কেউ আবার গুজবের সঙ্গে গুলিয়ে ফেলেছে খবরের আভিজাত্য। এক একজন বিশাল ব্যবসায়ীরা তারা সংবাদপত্র বার করছে, মিডিয়া বার করছে, টিভি বার করছে, অনেক কিছুই করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা কি পাচ্ছে? তারা পাচ্ছে হয় সে তার নিজের টেন্ডারের জন্য কাজ করছে, সাংবাদিকরা কিছুই পাচ্ছে না। তো কাজে আমাকে উন্নতি করতে গেলে সামগ্রিকভাবে মানুষের ভাবনাটাকে ভাবতে হবে। মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে গেলে সমাজের মানে অন্ধকার এবং আলোর দিকগুলোকে স্পষ্ট করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের উপর চেপে বসেছে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। স্বাধীনতার 50 বছর পর যেনতেনভাবে সংবাদকর্মী নাজেহালও আমলানীতির অংশ হয়েছে। তারপরও আগামী দিনের সংবাদপত্রে আছে ভবিষ্যৎ, সম্প্রচার মাধ্যমে রয়েছে আভিজাত্য আর পাণ্ডিত্য। অভিমত আবেদ খানের। কোমরটাকে সোজা রাখতে হবে যে আমার পেশা এইটা হচ্ছে আমার পেশা, আমার কলমটাকে আমি কখনো কলমের সঙ্গে বেইমানি করব না, এটাই হচ্ছে আমার রাগ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির দাবি আইভীর, কর কমানোর প্রতিশ্রুতি তৈমুরের। রাঙামাটির বাঘাইছড়িতে দুই দলের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত, আহত 2। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী দাবি করেন নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন নির্বাচিত হলে কর কমানো হবে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নারায়ণগঞ্জে জমে উঠছে নির্বাচনী প্রচার। 8 নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। যেই 8 জন নির্বাচন করছে, 8-9 জন সকলেই আমার প্রতিদ্বন্দ্বী, সকলকে আমি সম্মান জানিয়ে আমি আমার নির্বাচন প্রচারণা চালিয়ে যাব। নৌকা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। যদি আমি ট্যাক্স বাড়াতাম তাহলে এই 5 বছর কেন কেউ অভিযোগ করলো না? হঠাৎ করে এই স্ট্যান্ডবাজি করে তো মানুষকে বোকা বানানো যাবে না। নগরীর সিদ্ধিরগঞ্জের 1 ও 2 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। এ সময় তিনি হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি কমিয়ে নিরাপদ নগরী গড়ে তোলার কথা জানান। আমার প্রথম কাজ হবে ট্রেড লাইসেন্স অপূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে এবং যে কোনো জনগণকে হয়রানির পরিবর্তে তাদের সেবা বৃদ্ধি করা হবে। এটি আমার প্রত্যাশা। আমি নিজে কোনো শঙ্কিত না, কারণ জনগণ আমার পাশে আছে। এদিকে উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিলি সহ প্রচারণায় নেমেছেন কাউন্সিলর প্রার্থীরাও। সমর ইসলাম, 21 টেলিভিশন। রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের 2 কিলো এলাকায় আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর গণতান্ত্রিক সমন্বয়ক জেনন চাকমা ও সন্তুলামা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলি হয়। ঘণ্টাব্যাপী এই গোলাগুলিতে 2 পক্ষের 2 কর্মী নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লাগার 6ষ্ঠ দিনে আরও 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 45। স্থানীয় সংবাদের ভিত্তিতে বিষখালী নদী থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা মৃতদেহ 2টি উদ্ধার করে। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি এবং নারীটির পরনে গোলাপি কামিজ রয়েছে।
কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি ইসরাফিল হুদা জয়ের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। পুলিশ জানায় 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। 22 ডিসেম্বর ভুক্তভোগী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় 23 ডিসেম্বর মামলা করেন ভুক্তভোগীর স্বামী। সম্প্রতি রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় এনএসআই র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে অন্যতম হোতাসহ 4 জন। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজধানীর রামপুরা এবং কুমিল্লা থেকে মনির হোসেন ও হৃদয় হাসানকে গ্রেফতার করা হয়। দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর পর দ্রুত ওই এলাকায় এসে বেশ কয়েকটি বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় 15 থেকে 20 জন অংশ নেওয়ার তথ্য রয়েছে র্যাবের কাছে। চক্রটি শিক্ষার্থীদের হাফ ভাড়ার আন্দোলন ঘিরে নাশকতার পরিকল্পনা করে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পূর্বের বিভিন্ন ফুটেজ এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজের মাধ্যমে তারা উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছিল। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে সেখানে বেশ কিছু যানবাহন, জানমাল এবং বেশ কিছু গাড়ি পোড়ানো হয় এবং জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বিদ্যুৎ বিভাগের 5, নৌ পরিবহন মন্ত্রণালয়ের 3টি সহ 13টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী উন্নয়নের জন্য বিদ্যুৎ বিভাগকে শক্তিশালী করার তাগিদ দেন। ক্লাইমেট চেঞ্জ ইম্পেয়ারমেন্ট থেকে রক্ষা করার জন্য দেশকে এবং আন্তর্জাতিক মহলের সাথে অ্যালাইন থেকে আমাদের যা করেছে সেটা হচ্ছে আমাদের কিছু পাওয়ার প্ল্যান্ট, এগুলো পাইপলাইনে ছিল, কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, এগুলোকে আর আমাকে অনুমোদন দিচ্ছেন এখন আর। 8টি পাওয়ার প্ল্যান্ট এভাবে ক্যান্সেল করা হয়েছে যেগুলো পাইপলাইনে ছিল। এই জন্য আমাদেরকে নতুন করে আরো পাওয়ার প্ল্যান্ট করতে হবে। মুজিব বর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চালু হচ্ছে ইলেকট্রনিক ডিফেন্স প্রকিউরমেন্ট ইডিপি। রাজধানীর তেজগাঁ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মুস্তফা কামাল এ সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন করেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সফল উদ্যোগ হচ্ছে সরকারি ক্রয় কার্যক্রমকে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট তথা ইজিপি এর মাধ্যমে সম্পন্ন করা। প্রস্তাবিত ইডিপি সিস্টেমে প্রতিরক্ষা ক্রয়ের সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, দেশি বিদেশি সরবরাহকারী ও ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এক সাহসী গেরিলা যোদ্ধা আলী হায়দার চৌধুরী ৭১-এ বঙ্গবন্ধুর ডাকে যোগ দিয়েছিলেন বেঙ্গল লিবারেশন ফোর্সে। 9 মাস যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে মুক্ত করেছিলেন চট্টগ্রামের সন্দ্বীপকে। বাংলার এই বীর সেনানীর গল্প তুলে এনেছেন প্রণব চক্রবর্তী। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই এক অমীয় বাণী। মোটামুটি স্বাধীনতার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে গেছি। আমরা তখন এলাকায় চলে আসলাম। এসে আমরা কি করলাম, আস্তে আস্তে আমাদের স্কুলের, কলেজের যারা যারা পড়তো তাদেরকে ডেকে আমরা ওই ট্রেনিং দেওয়া শুরু করলাম। লাঠি নিয়ে স্কাউটিং কিংবা এনার্জি গেইন করার জন্য সোলাবুট খাওয়া, মানে প্রশিক্ষণ নেওয়া। কারণ আমাদের যুদ্ধের রণকৌশল তো আমাদের জানা নাই। চট্টগ্রামের চারিদিকে চিটাঙের আগুন লাগতেছে, পাকিস্তান বাহিনী আগুন লাগাচ্ছে। এরপর আমরা তখন চিন্তা করলাম যে না, আমরা আর বসে থাকা যায় না। অ্যান্ড কীভাবে যাবো ভারতে এটা যায় না। তো হঠাৎ করে আমার তখন 2টা ফ্রেন্ড চলে আসলেন টাউন থেকে আমাদের গ্রামে। তারা দুজনে বললেন যে আমরা গোপনে আমাকে ডাকতেন, ডেকে আমাকে বললেন ভারতের দিকে যাচ্ছে, তার রাস্তাটা চিনে তারা চলে আসবে দুজনের ভিতরে, আমরা যেতে প্রস্তুত থাকি। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যেহেতু গেরিলা, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সাথে সাথে যে আর্মসগুলো দিয়ে দেবে সেই আর্মসগুলো নিয়ে আমরা দেশে ঢুকবো, দেশে গিয়ে আরও রিক্রুট করব, আরও লোক প্রশিক্ষণ দেব এবং শত্রুর হাত থেকে অস্ত্র নিয়ে
আমরা সমৃদ্ধ হব। নভেম্বরের 3 তারিখে আমরা তখন সন্দ্বীপ থানায় অ্যাটাক করব। 3টা ভাগে আমরা ভাগ হলাম। একটা টার্গেট ছিল ওয়ার্ল্ডস কলোনি, আরেকটা টার্গেট ছিল সন্দ্বীপ এতিমখানা, আর আরেকটা ছিল কার্গিল হাই স্কুল, যেটা সন্দ্বীপ গভর্নমেন্ট হাই স্কুল টাউনের উপরে। অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ পরে অপেক্ষার পালা শেষ হলো, ট্রেসার রাউন্ড আসলো। আমরা দেখলাম যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা সাথে সাথে ফায়ার শুরু করে দিলাম এবং শেষ পর্যন্ত আমরা সেখানে যুদ্ধ করে গুলিগোলা করে তাদেরকে করে আমরা তাদেরকে সারেন্ডার করালাম। তারপরে আমরা ক্ষিপ্ত গতিতে আমরা ওসিকে অ্যাটাক করলাম, সবগুলোর দিকে বন্দুক তাক করে দাঁড়ালাম, বললাম যে অস্ত্র সারেন্ডার করে, নাহলে এখনই সবগুলো। এবং ওসির কোমর থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আমরা তখন সন্দীপ তার চেয়ার থেকে বের করে বললাম যে বারান্দায় দাঁড়ায় সব ফোর্সকে বলেন যে সারেন্ডার করতে। সেদিনই 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখ সন্দীপ থানা মুক্ত হলো। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উৎপাদন, রপ্তানি, আয় ও কর্মসংস্থানের শীর্ষে সিইপিজেড, নেতৃত্বে নারী শ্রমিকরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দেশি বিদেশি বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি, আয় ও কর্মসংস্থানের দিক থেকে দেশের 8টি ইপিজেডের মধ্যে চট্টগ্রাম রপ্তানিকরণ জোন সিইপিজেড সবার শীর্ষে। এখানে শ্রমিকদের 2/3 নারী। 38 বছর ধরে চট্টগ্রামের ইপিজেডের কারখানাগুলোতে নিরলস কাজ করে যাচ্ছেন নারী শ্রমিকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। সিইপিজেডের 453 একর জমিতে এখন দেশি বিদেশি 152টি কারখানা। এর মধ্যে 100টি কারখানা রয়েছে বিদেশি বিনিয়োগ। 38 বছরে 1892 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মধ্যে গত 5 বছরে সিইপিজেডে নতুন বিনিয়োগ হয়েছে 286 মিলিয়ন মার্কিন ডলার। আর 4.5 বছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে 10,000 মিলিয়ন ডলার। 5 বছরের ট্যাক্স হলিডে সুবিধা, বিদ্যুৎ, গ্যাস, পানি, ভবন নির্মাণ ও রাস্তার অবকাঠামো সুবিধা নিশ্চিত করা হয়েছে, যা ওয়ান স্টপ সার্ভিস হিসাবে পরিচিত। বিনিয়োগকারীদের আগ্রহের এটিও অন্যতম কারণ বলে মনে করছেন শিল্প মালিকরা। উন্নয়নের জন্য যে সরকার যে স্বপ্ন দেখছেন তার প্রতিটা জিনিসের প্রতিচ্ছবি কিন্তু আমি ইপিজেডের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই রিফ্লেকশনটা দেখা যায়। ইন্ডাস্ট্রি, ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য যে এনভায়রনমেন্ট দরকার, এটি আমরা ইপিজেডে পেয়েছি এবং আমরা ডেফিনেটলি হ্যাপি। তাঁবু থেকে শুরু করে সাইকেল, শার্ট, প্যান্ট, গেঞ্জি, টাওয়াল, জ্যাকেট সব কিছুই উৎপাদন হয় সিইপিজেডের এসব কারখানায়। উৎপাদন প্রক্রিয়ায় নেতৃত্ব রয়েছে মূলত নারী শ্রমিকরাই। এখানে কাজের পরিবেশ অনেক সুন্দর, মানে স্বাস্থ্য শৃঙ্খলা বজায় রেখে ভালোভাবে কাজ করতেছে। তখন আমার স্যালারি ছিল 4,900 টাকা, আর এখন বর্তমানে আমার স্যালারি 14,562 টাকা। ঢাকা, সাভার, কুমিল্লা, ঈশ্বরদী, আদমজী সহ দেশের 8টি ইপিজেডের মধ্যে সিইপিজেডের বিনিয়োগ এককভাবে 33%। এছাড়া রপ্তানিতে 41%, কর্মসংস্থানে 36% ও চালু কারখানায় 33% অবদান সিইপিজেডের। মেয়েদের হাতের আঙুলগুলো অনেকটা সুইংয়ের জন্য সবচেয়ে বেস্ট। তাদের ধৈর্য এবং তাদের যে গ্রহণ করার ক্ষমতা, ট্রেনিং, আমাদের এখানে মেয়েদের উপরেই ডিপেন্ডেন্সিটা বেড়েছে। দেশের বৃহত্তম এই ইপিজেডে এখন কাজ করছে 1,70,000 শ্রমিক কর্মচারী। এদের মধ্যে 1 লাখই হলেন নারী শ্রমিক। এই নারী শ্রমিকদের উৎপাদিত পণ্য ইউরোপ আমেরিকার বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকানে শোভা পাচ্ছে। চট্টগ্রামের ইপিজেডের কারখানা থেকে রফিকুল বাহার, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। শীতের শুরুতেই বিভিন্ন প্রজাতির পারিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত নড়াইলের অরুণিমা ইকো পার্ক সহ আশেপাশের গ্রামগুলো। পাখির নিরাপদ অভয়াশ্রমে পরিণত হয়েছে এলাকাটি। এখানকার লাখো পাখির কলকাকলি মুগ্ধ করবে যে কাউকেই। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এক যুগ ধরেই পাখিদের অভয়াশ্রম এই নড়াইলের পানিপাড়া এলাকার অনুরিমা রিসোর্ট সহ আশপাশের গ্রামগুলো। গাছগাছালিতে সারা বছরই বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, তবে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত পাখির সংখ্যা অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়।
পাখি দেখার পাশাপাশি অনুরিমার প্রায় 52 একর বিশাল জায়গা জুড়ে গাছপালা, ফুল ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। এখানের ব্যতিক্রম হচ্ছে আমরা হাজারো লাখো পাখি দেখছি। বোটিংটা আমরা করি এই পাখির মধ্য দিয়ে, তখন হচ্ছে মনে হয় যে পাখি আমার কানটা ছুঁয়ে চলে যাচ্ছে, আমার মাথা ছুঁয়ে চলে যাচ্ছে, এবং এই মানে অভিজ্ঞতাটা আসলে অসাধারণ। খুবই সুন্দর একটা ন্যাচারাল বিউটি যেটা বলে, আর এখানের পাখির সৌন্দর্যের কথা বলে তো শেষ করা যাবে না। ভীষণ সুন্দর একটা জায়গা। প্রকৃতির সাথে অনুরিমার মিতালি অবিচ্ছেদ্য রেখে আরো পর্যটন বান্ধব করতে চায় রিসোর্ট কর্তৃপক্ষ। অনেক জায়গায় পাখি আছে, কিন্তু এরকম নৌকা নিয়ে লেক চতুর্দিকে ঘুরে এরকম পাখি নাই। পাখির মধ্যে গেলে পাখি নড়ে না। ওই দেখছেন 60 সালে একটা কটেজ, চারিপাশ দিয়ে পাখি থাকে, এটা ভৌতিক কর্মকাণ্ডের মতন, সবসময় পাখি কিন্তু থাকে। তা আমার প্রশ্ন হচ্ছে যে পাখি আর মানুষকে যে পাখি কত ভালোবাসে, অনুরিমা রিসোর্ট গল্ফ ক্লাবে না আসলে কেউ বুঝতে পারবে না। দেশি বিদেশি পাখির অভয়াশ্রম গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। রত্না সামান, 21 টেলিভিশন। সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রংপুরের বদরগঞ্জে চালু হলো যমুনা ব্যাংকের উপশাখা। উদ্বোধন করেন ব্যাংকের ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহিনুমা তারান্নুম, পৌর মেয়র আহসানুল হক চৌধুরী, সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক AKM আতিকুর রহমান। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICAB এবং ট্রান্সকম গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। রাজধানীর CA ভবনে এই সমঝোতা স্মারকে সই করেন ICABর প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশিস বসু এবং ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানিজের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান FCA। ব্যবসা, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স পেশাজীবীদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধিতে এই দুটি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায় প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত। শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ করে। ভারী অস্ত্র, ট্যাঙ্ক, বিমান, যুদ্ধজাহাজ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেয় মিত্রবাহিনী। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় যুদ্ধে ব্যবহৃত বিমান ও ট্যাঙ্ক নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। সংবাদ শেষ করছি শিল্পাচার্যের খবর দিয়ে। একটি হাহাকারকে আঁকবেন বলে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিশোরী পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী। বলছি জয়নুল আবেদিনের কথা। অসামান্য প্রতিভাধর এই শিল্পী শিল্পকলায় আধুনিক মনস্কতা এবং তীব্র কল্পনা শক্তি গুণে পেয়েছেন শিল্পাচার্য অভিধা। জীবন ঘনিষ্ঠ এই চিত্রকর শুধু দুর্ভিক্ষ নয়, তুলিতে তুলে এনেছেন নারী প্রকৃতি, পশু পাখি এবং মানুষের জীবন ও সংগ্রামকে। শিল্পাচার্যের 107তম জন্মবার্ষিকী নিয়ে আদিত্য মামুনের প্রতিবেদন। পড়ালেখায় মন বসছিল না কিশোর জয়নুলের। মনের ভেতর বাস করছিল প্রকৃতি। পাখির উড়ে যাওয়া কিংবা ফুলের আফসোস তাকে ভাবনায় ফেলত। নদীর তীরে বালু দিয়ে নির্মাণ করতেন ব্যতিক্রমী ভাস্কর্য।
16 বছর বয়সে এসবই তাকে কিশোরগঞ্জ থেকে কলকাতায় টেনে নিয়ে যায়। কলকাতার আর্ট স্কুলে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম হন। এরপর ভারতীয় চিত্রকলায় স্বর্ণপদক অর্জন করে আলোচনায় আসেন। দুঃশাসনও তাকে আঁকতে হয়েছে। 1943 সালের দুর্ভিক্ষের রেখাচিত্র বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে জয়নুলকে। 1948 সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন চারু ও কারুকলা মহাবিদ্যালয়, যার মাধ্যমে হয়ে ওঠেন শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব। নন্দন তত্ত্বে বহুমুখী সামাজিক অনুসন্ধিৎসা ও প্রতিবাদের সম্মিলিত অভিব্যক্তি তার চিত্রকর্মে। যাপিত জীবনের হাহাকার, চিরন্তন বেদনা, অভিঘাত কিংবা গণ আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ ও নবান্নের মতো দেশজ সাংস্কৃতিক উৎসব তার প্রেরণা। মানুষের মন, মনস্তত্ত্ব ও নানা রূপ তিনি উপস্থাপন করেছেন আধুনিক শিল্পধারায়। 1976 সালে 62 বছর বয়সে পৃথিবী থেকে প্রস্থান করেন শিল্পাচার্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসি গঠনে আইন করার সুযোগ নেই বললেন আইনমন্ত্রী। বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, 92 সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের তাগিদ। আরও 3 জনের ওমিক্রন শনাক্ত, প্রয়োজনের চেয়ে 3 কোটি বেশি টিকা মজুদ আছে জানালেন মন্ত্রী। ওমিক্রনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।